সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। চীন কড়া অবস্থান নিতে সুর নরম করেছে ভারত, আলোচনার প্রস্তাব এখনও শক্ত অবস্থানেই চীন। পক্ষে না থাকায় যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পরমাণু কর্মসূচির উপর আবারও নিষেধাজ্ঞা দিল মার্কিন প্রশাসন। উইঘুর মুসলমানদের নির্যাতন নিয়ে মার্কিন পার্লামেন্টে চীনের উপর নিষেধাজ্ঞার বিল পাস। সৌদি জোটের ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা, 7 জন নিহত। বিচার বিভাগের স্বাধীনতায় ফরাসি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, ফ্রান্সকে সতর্ক করল ইরান। এবার নতুন ভাইরাস বেনানা কোভিড আক্রমণের শঙ্কা, ভারতে ব্যাপক ক্ষতির আশঙ্কা। এবং সবশেষে থাকছে ভ্যাকসিন এলেও করোনা বিলীন হবে না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীন কড়া অবস্থান নিতেই সুর নরম করেছে ভারত, আলোচনার প্রস্তাব। লাদাখ সীমান্তে চীন সেনা সমাবেশ বাড়ানোর পরপরই সুর নরম করে ভারত শান্তির পতাকা উড়াতে চাচ্ছে বলে দাবি করেছে চীনের কয়েকটি সংবাদ মাধ্যম। বৃহস্পতিবার চীনা ভিত্তিক কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও ভারতের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে এবং এই দুটি দেশ পরস্পরের জন্য বিপজ্জনক নয় বলে মন্তব্য করেছেন নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সান ওয়েডং। তিনি বলেছেন, বিক্ষিপ্তভাবে যে মতবিরোধ তৈরি হয়েছে তা যেন দুদেশের মধ্যে সার্বিক দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব না ফেলে, সেটা সবার জন্যই মঙ্গলজনক হবে। এছাড়া চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিচিয়ান বলেছেন, সীমান্তে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের কথা বলেন। সংবাদ মাধ্যমটির দাবি, ভারত সুর নরম করলেও চীন এখনও শক্ত অবস্থানেই রয়েছে। এদিকে ভারতের সেনাপ্রধান মনোজ কুন্দ নারাভানে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। লাদাখের গালওয়ান উপত্যকার চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা বা LAC বরাবর চীন 1010 সেনা মোতায়েন করেছে এবং তিব্বতের বিমান ঘাঁটির শক্তিও বাড়ানো হচ্ছে। সে কথা মাথায় রেখেই কূটনৈতিক পথে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও LAC বরাবর পাল্টা সামরিক তৎপরতা থামিয়ে দেয়া হবে না বলেই বৈঠকে আলোচনা হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই তারা কড়া অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার আদেশ দিয়েছেন। শি জিনপিং সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি হতে হবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। সেনার প্রশিক্ষণ বাড়াতে হবে এবং যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। চীনের প্রেসিডেন্ট কোন দেশের কাছ থেকে বিপদের আশঙ্কা করছেন তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি, তবে প্রাথমিকভাবে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে ভারতের বিরুদ্ধেই। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দিকে তাকালে দেখা যাবে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা অসম্ভব বেড়ে গিয়েছে। বিশেষ করে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। চীন এখানে ভারতীয় এলাকায় ঢুকে পড়েছে বলেও অভিযোগ করেছে ভারত। তারা পানি ও বায়ু সীমা লঙ্ঘন করেছে বলেও অভিযোগ ভারতের। লাদাখ ও উত্তর সিকিমে দুই দেশই সেনা ও সমরাস্ত্রের সংখ্যা বাড়িয়েছে। আমেরিকায় সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অপ্রমাণিত তথ্য প্রচারের অভিযোগ তুলতেই এই হুমকি দেন তিনি। পাশাপাশি তার এজেন্ডাগুলো যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম সমর্থন করবে না সেগুলোকেই বন্ধ করে দেয়া হবে বলে বুধবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নির্বাচনের পোস্টাল ব্যালট পদ্ধতিতে অনেক রকম কারচুপি হয় বলে দাবি করেন ট্রাম্প। টুইটারে এই বিষয়ে মঙ্গলবার ও বুধবার দুটি পোস্ট করেন তিনি, কিন্তু এই দাবির সপক্ষে কোনো ভিত্তি দিতে পারেননি তিনি। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অপ্রমাণিত তথ্য প্রচার করার অভিযোগ তুলে দুটি পোস্টের নিচেই পোস্টের ভিত্তি দাবি করে কমেন্ট করে টুইটার কর্তৃপক্ষ। ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরেই আমেরিকায় সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেবেন বলে হুমকি দিয়ে তিনি বলেন, এমন ঘটনা দ্বিতীয়বার যাতে না ঘটে তার জন্য সোশ্যাল মিডিয়ার উপর কড়া নজরদারি চালাতে হবে অথবা এদের সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। তবে এই বিষয়টিও তিনি জানান সেই টুইটারের একটি পোস্টের মাধ্যমে।
শুধু তাই নয়, এ সময় তিনি টুইটারের এক পোস্টে দাবি করেন গত নির্বাচনেও সোশ্যাল মিডিয়া তার বিরুদ্ধে অপপ্রচার করেছিল, কিন্তু তাও জিততে পারেনি। তার পোস্টে তিনি লিখেন, যে সব থেকে বেশি জালিয়াতি করেছে সেই জিতবে। ঠিক যেমন সোশ্যাল মিডিয়া, তোমরাও তোমাদের কাজকর্মগুলো বন্ধ করো এখনই। তবে একের পর এক তথ্য ট্রাম্পের বিরুদ্ধেই কথা বলছে। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে 2016 সালের নির্বাচনে জেতার আগে এই ডোনাল্ড ট্রাম্পের আইটি সেলই সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছিল। বারাক ওবামা সে দেশের নাগরিক নন, তার প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা নেই, এই বিখ্যাত গুজবটিকে যুক্তরাষ্ট্রের কোনায় কোনায় ছড়িয়েছিল ট্রাম্পের আইটি সেল। এছাড়াও আমেরিকার বিখ্যাত টেলিভিশন হোস্ট চার্লস জোসেফ স্কারবোরোর বিরুদ্ধে একজন সরকারি কর্মকর্তাকে খুনের অভিযোগও তুলেছিলেন তিনি। পরে এই গুজব মিথ্যে বলে প্রমাণিত হয়েছিল। ইরানের পরমাণু কর্মসূচির উপর আবারও নিষেধাজ্ঞা দিল মার্কিন প্রশাসন। ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর জন্য নিষেধাজ্ঞায় থাকা ছাড় প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় থাকায় এতদিন চীন, রাশিয়া ও ইউরোপের কোম্পানিগুলো নিষেধাজ্ঞার আওতামুক্ত থেকেই এসব প্রকল্পে কাজ করতে পারত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবার রাতে এক টুইট বার্তায় এই ঘোষণা দিয়ে বলেছেন, এখন থেকে 7 দিন পর এই ঘোষণা কার্যকর হবে। তিনি বলেন, ইরান পরমাণু কর্মসূচি জোরদার করায় এই ছাড় প্রত্যাহার করা হলো। আরেক টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের 2 জন পরমাণু বিজ্ঞানীর উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানান। পম্পেও ইরানি বিজ্ঞানীদের নাম উল্লেখ করে বলেন, মাজিদ আগাই ও আমজাদ সাজেগার নামের 2 জন ইরানি পরমাণু বিজ্ঞানীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। 2015 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে আমেরিকা সহ 6 জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষর করে। ওই সমঝোতার ভিত্তিতে ইরানের উপর জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলোর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং বিনিময়ে তেহরান তার পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করে। 2016 সালের 16 জানুয়ারি থেকে ওই সমঝোতার বাস্তবায়ন শুরু হলেও বারাক ওবামা প্রশাসন তখন থেকেই এটি থেকে ইরান যাতে পূর্ণ সুবিধা ভোগ করতে না পারে সেজন্য নানা টালবাহানা শুরু করে। এরপর 2017 সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই এই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার হুমকি দিতে থাকেন এবং 2018 সালের 8 মে সেই হুমকি বাস্তবায়ন করেন। তিনি জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে আমেরিকাকে এই সমঝোতা থেকে বের করে নিয়ে তেহরানের উপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেন। সারা বিশ্ব ট্রাম্পকে এই কাজ থেকে বিরত থাকার আহ্বান জানালেও দাম্ভিক মার্কিন প্রেসিডেন্ট কারো কথা শোনেননি। এরপর থেকে মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি বাড়াতে থাকে, যার ধারা এখনও অব্যাহত রয়েছে। উইঘুর মুসলমানদের নির্যাতন নিয়ে মার্কিন পার্লামেন্টে চীনের উপর নিষেধাজ্ঞার বিল পাস। চীনে উইঘুর মুসলমানদের নির্যাতনে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিলটি সিনেটের পর এবার মার্কিন প্রতিনিধি পরিষদেও অনুমোদিত হয়েছে। বিলটি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের জন্য হোয়াইট হাউসে যাবে। তিনি স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংগঠন এরই মধ্যে আলামত হাজির করতে সমর্থ হয়েছে যে চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে উইঘুর, তার্কিক সহ বিভিন্ন সংখ্যালঘু মুসলমানদের ক্যাম্পে আটক রেখে নির্যাতন করা হয়। জাতিসংঘের আশঙ্কা, সেখানে 10 লাখেরও বেশি মুসলিমকে বন্দি শিবিরে আটকে রাখা হয়েছে। তবে চীনের দাবি, এইসব ক্যাম্পে ভোকেশনাল প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও উইঘুর নির্যাতনে দায়ী চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন সিনেটে বিল উত্থাপন করেন। এতে দমন অভিযানে দায়ী চীনা কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা এবং দেশটিতে থাকা সম্পদ জব্দের কথা বলা হয়েছে। রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটে সর্বসম্মতভাবে বিলটি পাশ হয়েছিল। বুধবার প্রতিনিধি পরিষদেও দি উইঘুর হিউম্যান রাইটস অ্যাক্ট নামের বিলটি পাশ হয়ে যায়। বিলটির সমর্থনে ডেমোক্র্যাট সদস্য ও হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, উইঘুর জনগণকে লক্ষ্য করে বেইজিংয়ের বর্বর আচরণ বিশ্ববাসীর সম্মিলিত বিবেককে বিক্ষুব্ধ করেছে। দ্বিপক্ষীয় বার্তায় হাউসের আন্তর্জাতিক বিষয়ক কমিটির শীর্ষ রিপাবলিকান মাইকেল ম্যাককল একে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সাংস্কৃতিক গণহত্যা আখ্যা দিয়েছেন।
সৌদি জোটের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 7। সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি। এই হামলায় দেশটির সেনাবাহিনীর চিফ অফ স্টাফের আত্মীয়সহ অন্তত 7 সেনা সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ইয়েমেনের সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলায় দেশটির চিফ অফ স্টাফের স্বজনসহ বেশ কয়েকজন আহত হয়েছে। করোনা ভাইরাস মহামারীর কারণে গত 24 এপ্রিল দেশটিতে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের 1 মাসের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বুধবার রাতে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি হুতিরা। দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনের সামরিক বাহিনীর 8 সদস্য নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, হুতি বিদ্রোহীরা 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি মারিব প্রদেশে সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে এবং অন্যটি সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আঘাত করেছে। অন্যদিকে দেশটির সেনাবাহিনীর অপর 3টি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 7 জন মারা গেছেন। তারা বলেছেন, হামলায় চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সগির বিন আজিজ বেঁচে গেছেন। তবে তার এক ছেলে এবং ভাতিজা সহ হামলায় 7 জনের প্রাণহানি ঘটেছে। এই তথ্য টুইটারে নিশ্চিত করেছেন জেনারেল সগিরের অপর এক ছেলে। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে হুতি বিদ্রোহীরা। হুতি বিদ্রোহীদের হামলায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হন ইয়েমেনের প্রেসিডেন্ট রাব্বু মনসুর আল হাদি। 2015 সালের মার্চের দিকে ইয়েমেনি এই প্রেসিডেন্টকে ক্ষমতায় ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। তখন থেকে ইয়েমেনে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে 2 পক্ষের যুদ্ধে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। দীর্ঘ এই যুদ্ধের কবলে পড়ে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে ইয়েমেন। জাতিসংঘ ইয়েমেন পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে। বিচার বিভাগের স্বাধীনতায় ফরাসি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলছে ইরান। ইরানের বিচার বিভাগের স্বাধীনতাসহ এদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে তেহরান ঘোষণা করেছে। ইরানের আদালতে ইরানি বংশোদ্ভূত একজন ফরাসি নাগরিকের বিচার প্রসঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভস লা দ্রিয়ানের বক্তব্য প্রত্যাখ্যান করে তেহরান ওই মন্তব্য করেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি এক বক্তব্যে বলেন, ইরানি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ফারিবা আদেল খাঁকে কারাদণ্ড দেওয়ার পর তেহরানের সঙ্গে প্যারিসের সম্পর্কে দূরত্ব বেড়েছে। ফারিবা আদেল খাঁ কিছুদিন আগে ইরানে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হন। তার আইনজীবী সম্প্রতি জানিয়েছেন, ইরানের জাতীয় নিরাপত্তা বিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি বুধবার তেহরানে বলেছেন, আদেল খাঁকে আটক ও বিচারের সময় তাকে একজন ইরানি নাগরিক হিসেবে বিবেচনা করা হয়েছে এবং আত্মপক্ষ সমর্থনের জন্য একজন ইরানি নাগরিক যত ধরনের সুবিধা পেতে পারেন তার সবগুলো তাকে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে নিম্ন আদালত যে রায় দিয়েছে তার বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারবেন বলে জানান মুসাভি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশের বিচার বিভাগ সাংবিধানিক কাঠামোর আওতায় সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং আদালতের রায়ের বিষয়টিকে তেহরান প্যারিস সম্পর্কের সঙ্গে জড়িয়ে ফেলার ঘটনা সম্পূর্ণ অগঠনমূলক। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ফ্রান্সের পক্ষ থেকে যে কোনো ধরনের হুমকি ও হস্তক্ষেপমূলক কথাবার্তা ফারাবি আদেল খাঁর বিচার প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এবার নতুন ভাইরাস বেনানা কোভিড আক্রমণের শঙ্কা। করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতিতে স্থবির গোটা দুনিয়া। দেশে দেশে চলছে লকডাউন। এই সংকট কবে কাটবে কেউ জানে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা এত সহজে যাবে না। মানবজাতিকে এই প্রাণঘাতী ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখতে হবে। আর এর মধ্যে আবার দেখা দিয়েছে নতুন বিপদ। এবার আরেক ভাইরাস বেনানা কোভিড হানার আশঙ্কা করা হচ্ছে। এই ভাইরাস মানুষের শরীরে কোনো ক্ষতি না করলেও ফসলের ব্যাপক ক্ষতি করে। বিঘার পর বিঘা জমি উজাড় হয়ে যেতে পারে এই ভাইরাসের আক্রমণে।
ভারতের একটি সংবাদ মাধ্যম বলছে ব্যানানা কোভিড প্রথমে তাইওয়ান থেকে ছড়াতে শুরু করেছিল। এরপর মধ্যপ্রাচ্যের একাধিক দেশে এই ভাইরাস ব্যাপক ক্ষতি করে। প্রচুর জমির ফসল এই ভাইরাসের আক্রমণে নষ্ট হয়ে যায়। এমনকি আফ্রিকার একাধিক দেশেও ব্যানানা কোভিডের জন্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ভারতের একাধিক জায়গায় কীটনাশক ছড়ানোর কাজ শুরু হয়েছে। তবে তাতে এই ভাইরাস রোধে কতটা কাজ হবে তা নিয়েও সন্দেহ থেকে যাচ্ছে। ব্যানানা কোভিড মূলত এক ধরনের ফাঙ্গাস, যার বৈজ্ঞানিক নাম ফুজেরিয়াম বিল্ট TR4। এই ভাইরাসের সঙ্গে কলার সরাসরি সম্পর্ক রয়েছে। কলা থেকেই অন্য ফসলে ছড়াতে শুরু করে এই ক্ষতিকারক ভাইরাসটি। বিশ্বের সবথেকে বেশি কলা চাষ হয় ভারতে। ফলে ভারতে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা সবথেকে বেশি বলে মনে করছেন পরিবেশ বিজ্ঞানীরা। তবে এখনও পর্যন্ত ভারতের কোথাও ব্যানানা কোভিড ছড়ানোর খবর পাওয়া যায়নি। তবে দেশটির উত্তরপ্রদেশ ও বিহারের বিস্তীর্ণ এলাকায় এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ব্যানানা কোভিড ছড়াতে শুরু করলে তা রোধ করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। তাই ছড়ানোর আগেই সতর্কতা অবলম্বন করার চেষ্টা চলছে। ভ্যাকসিন এলেও করোনা বিলীন হবে না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস হয়তো কখনোই বিলীন হবে না। ভ্যাকসিন আবিষ্কার এবং ব্যবহার শুরুর পরেও হয়তো বছরের পর বছর করোনার উপস্থিতি থেকেই যাবে এবং মানুষের মধ্যে এর সংক্রমণ ঘটতে থাকবে। সাম্প্রতিক সময়ে বিশেষজ্ঞরা করোনা নিয়ে এভাবেই সতর্ক করলেন। এক্ষেত্রে বিশেষজ্ঞরা হাম, HIV এবং চিকেন পক্সের উদাহরণ টেনে এনেছেন। এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সতর্ক করে বলেছেন করোনা হয়তো চিরতরে যাবে না। সংস্থাটি জানিয়েছে HIV ভাইরাসের মতো কোভিড-19 রোগ সৃষ্টিকারী করোনা ভাইরাস স্থানীয় ভাইরাস হয়ে যেতে পারে। তাই বিশ্বজুড়ে প্রতিটি মানুষকে এই ভাইরাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা শিখতে হবে। কবে নাগাদ এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে তা এখনই বলা যাচ্ছে না। আরও কিছু রোগের মতো করোনাও হয়তো স্থায়ী হয়ে যাবে। বর্তমানে 4টি করোনা ভাইরাসের উপস্থিতি বিদ্যমান রয়েছে, যেগুলোর কারণে সাধারণ ঠান্ডাজনিত রোগ দেখা দেয়। অনেক বিশেষজ্ঞ মনে করছেন কোভিড-19 এই তালিকায় 5ম ভাইরাস হিসেবে স্থায়ীভাবে থেকে যাবে। ইমিউনিটি সিস্টেম বেড়ে যাওয়ার সাথে সাথেই এই ভাইরাসের কার্যকারিতা কমতে শুরু করবে। ফলে আমাদের শরীর এই ভাইরাসের সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করবে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজিস্ট এবং বিবর্তনমূলক জীববিজ্ঞানী সারা কোবি বলেন, এই ভাইরাস এখানেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এর সঙ্গে নিরাপদে থাকতে পারবো। এদিকে সাম্প্রতিক সময়ে 3 জন বিশেষজ্ঞ জানিয়েছেন করোনার সংক্রমণ রোধে 6 ফুট দূরত্ব যথেষ্ট নয়। এক্ষেত্রেও সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। একই সঙ্গে তারা বলছেন যে বাতাসের মাধ্যমে ভাইরাসের সংক্রমণ ঘটার বিষয়টিকে বিশ্বকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। বিজ্ঞান ভিত্তিক একটি জার্নালে সাম্প্রতিক সময়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানেই সামাজিক দূরত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।